বন্ধুরা, এক অত্যন্ত শিক্ষিতা মেয়ের বিয়ে হয় এক শিক্ষিত ছেলের সঙ্গে। স্বামী স্ত্রী দুজনেই পড়াশোনায় দারুণ, দুজনেই এক ভালোবাসায় ভরা দারুণ জীবন কাটাতে থাকে। সেই পরিবারেও মেয়েটি অনেক সম্মান ও ভালোবাসা পেতে থাকে। কিন্তু বন্ধুরা, বিয়ের 2 বছরের মধ্যেই মেয়েটি জানতে পারে তার স্বামীর সব ডিগ্রি নকল। টাকার জোরে সে এই সমস্ত ডিগ্রি কিনেছিল। এই কথা জানার পরে সেই মেয়েটি রীতিমতো হতচকিত হয়ে পড়ে। সে স্বামীকে ছেড়ে চলে যায়, ডিভোর্সের মামলা দায়ের করে এবং দ্বিতীয়বার বিয়ে করে। বন্ধুরা, মেয়েটি ডিভোর্সের মামলা করার পরেও যে পরিবারে ছিল, তার শ্বশুর শাশুড়ি আর দেওর ছিল, তাদের সঙ্গে সে প্রায় দেখা করতে আসতো। বন্ধুরা, বলে যে প্রথমজন যদিও খারাপ হোক না কেন, দ্বিতীয়জন আরও খারাপ হয়। মেয়েটি তখন দুজনের মধ্যে দ্বিধায় পড়ে যায়। বন্ধুরা, খুবই চমকপ্রদ এক গল্প। চলুন শুনি পুরো গল্পটি এই ভিডিওতে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে একটি অনুরোধ, ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার উৎসাহ আরও বাড়তে থাকে। বন্ধুরা, এই গল্পটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার। মেয়েটির নাম অনন্যা। তার বিয়ে হয় অর্ঘ্য নামের এক ছেলের সঙ্গে। দুজনেই বেশ শিক্ষিত ছিল। অনন্যা একটি প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করত, কিন্তু সে হঠাৎ করে জানতে পারে তার স্বামী অর্ঘ্য নাকি খুব শিগগিরই চাকরি পাবে। এই আশায় অনন্যা নিজের চাকরি ছেড়ে স্বামীর সঙ্গে সংসার করতে থাকে। বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে আসে, কিন্তু দেখে স্বামীর মধ্যে একজন শিক্ষিত মানুষের কোনো গুণই নেই, কোনো লক্ষণ নেই। 2 বছর কাটানোর পর সে অধৈর্য হয়ে পড়ে। সে বারবার শুনতে থাকে, চাকরি পাবো, চাকরি পাবো, এই তো কদিনের মধ্যেই চাকরি পেয়ে যাব, চাকরির আশা আছে। কিন্তু চাকরি আর পায় না। কয়েকদিন কেটে যাওয়ার পর অনন্যা জানতে পারে স্বামীর ডিগ্রি সব ভুয়ো, টাকার জোরে পাওয়া ডিগ্রি। এই ডিগ্রি অন্যরকম কিছু কলেজ থেকে পাওয়া, যারা টাকার মারফতে ডিগ্রি দিয়ে থাকে মানুষকে। সে তো অর্ঘ্যকে এই ভেবেই বিয়ে করেছিল যে বিয়ের পর তার স্বামী ভালো কাজ করবে। কিন্তু তার ডিগ্রি যদি নকল হয়, তাহলে চাকরি মিলবে কিভাবে? তখন সে চরম দুশ্চিন্তায় পড়ে যায়। ভবিষ্যতের চিন্তা তাকে কুরে কুরে খায়। অনন্যা ভাবে, জীবন তো অনেক বড়, একজন বেকার কম শিক্ষিত মানুষের সঙ্গে এই জীবন কিভাবে সে চালাবে? তার মনে হয় তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তাই এই কারণেই সেই পরিবার, যে পরিবার তাকে খুব ভালোবাসত এবং যেটা অনন্যাও খুব ভালোবাসত, এমনকি অর্ঘ্যকেও সে খুব বেশি ভালোবাসত, সেই পরিবারকে সে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে অর্ঘ্যের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নিজের বাপের বাড়িতে চলে যায়। এরপর সে আবার সেই কোম্পানিতে যোগ দেয় যেখানে সে বিয়ের আগে কাজ করত। এদিকে অর্ঘ্য তখনও বেকার। যেখানে ইন্টারভিউ দিতে যেত, সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকার চাকরির অফার পেত। সে ভাবত তার ডিগ্রি থেকে অন্তত 30 থেকে 40,000 টাকা চাকরি সে পেয়ে যাবে। কিন্তু সেটা ছিল তার ভুল ধারণা, এমন কিছুই হয়নি। বন্ধুরা, এই সময়ের মধ্যেই অনন্যা মাঝে মাঝে সেই বাড়িতে যেত, কারণ তার শ্বশুর শাশুড়ি, তার শ্বশুর বাড়ির লোকের প্রতি তার একটা আলাদা রকমের টান ছিল। আর ছিল অর্ঘ্যের ছোট বোন, যার নাম ছিল মিষ্টি। মিষ্টিকে সে খুব ভালোবাসত, তাই তার সঙ্গে দেখা করতে মাঝে মধ্যে যেত। একদিন হঠাৎ অর্ঘ্যের বাবার মৃত্যু হয়। তখন মিষ্টি ফোন করে অনন্যাকে জানায়, বৌদি, এমন এমন হয়েছে, বাবা আর আমাদের মধ্যে নেই। মিষ্টি কাঁদতে থাকে। অনন্যা তখন বলে, তোমার ভাইকে বলো যেন এখনই তার দেহ না তোলে, আমি এক্ষুনি আসছি, আমি শেষ দেখা দেখতে চাই। সেখান থেকে সে তাড়াতাড়ি চলে আসে। সবাই তার অপেক্ষায় ছিল। যখন সে আসে, সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। অর্ঘ্য কাঁদতে থাকে।
অনন্যা এসে বাবার শেষ দর্শন করে, তারপর অর্ঘ্যের কাছে গিয়ে ধৈর্য ধরায় এবং জিজ্ঞেস করে কিভাবে এমনটা হলো। সে বলে, চলো এখন সৎকার করে দেওয়া যাক। শেষকৃত্য হয়ে গেলে সবাই বাড়ি ফিরে আসে, আত্মীয়রা একে একে চলে যেতে থাকে। অনন্যা তখন বলে, আমি যাচ্ছি। সে অর্ঘ্যের কাছে গিয়ে বলে, অর্ঘ্য, সাহস রাখো, এইভাবে কাঁদতে নেই। এমনভাবে কাঁদলে তোমার বোনকে কে দেখবে? মিষ্টিকেও তো তোমাকে সামলাতে হবে, মাকেও দেখতে হবে। তারপর সে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায়। তাদের মধ্যে এখন দূরত্ব ছিল, কারণ এই সময়ের মধ্যেই অনন্যা ভিকি নামের একজনকে বিয়ে করেছে। ওদিক থেকে ফোন আসে, তুমি কোথায়? সে বলে, আসছি। এমনটা বলেই অনন্যা সেখান থেকে চলে যায়। সময় কাটতে থাকে। অর্ঘ্য একটি প্রাইভেট কোম্পানি থেকে 10 থেকে 12,000 টাকার চাকরি পেয়ে যায়। এদিকে মাঝে মাঝে কোর্ট মামলা এই সমস্ত কাজে অর্ঘ্য আর অনন্যার দেখা হয়েই যেত। তবুও অনন্যা ওই বাড়িতে আসে তার শাশুড়ির সঙ্গে দেখা করতে আর মিষ্টির সঙ্গে দেখা করতে। এইভাবেই 2 বছর কেটে যায়। অনন্যা মিষ্টিকে খুব ভালোবাসত, তাই সে মিষ্টির বিয়ের জন্য এক ভালো ছেলের সন্ধান দেয় এবং বলে, মিষ্টি, আমি তোমার বিয়েতে সাহায্য করব। সব কিছু ভালো চলছিল, কিন্তু বলে না, খারাপ সময় কখনো বলে কয়ে আসে না। একদিন হঠাৎ যেমনভাবে অর্ঘ্যের বাবার মৃত্যু হয়েছিল, ঠিক তেমনই অর্ঘ্যের মায়েরও মৃত্যু হয়ে যায়। বিয়েতে যখন মাত্র 5 মাস বাকি, মিষ্টি আবার ফোন করে অনন্যাকে। অনন্যা আবার তাদের কাছে ছুটে আসে, কিন্তু এবার আবহাওয়াটা আরও বেশি আবেগপ্রবণ, কারণ বিয়ের মধ্যে কয়েকদিনই মাত্র বাকি। আর এই সময়ই বাড়ির অভিভাবক চলে গেলেন। বাড়িতে শুধু ভাই আর বোন রয়েছে। যেই সে আসে সবাই তাকিয়ে কানে কানে বলতে থাকে, এখন কি হবে? এই বাড়ি কে সামলাবে? বেচারির বিয়েটা কিভাবে হবে? মা তো চলে গেলেন, এখন খুবই কঠিন ব্যাপার হয়ে যাবে ওদের কাছে। এই তো তার স্ত্রী ছিল, শোনা যাচ্ছে সে দ্বিতীয়বারও বিয়ে করে ফেলেছে। তবুও সেই পরিবারের প্রতি স্নেহ মমতা এখনও ছাড়তে পারেনি। সবার সঙ্গে প্রায়ই দেখা করতে চলে আসে। আর আজ দেখো এমনভাবে এসেছে যেন সে এক মেয়ে হয়ে নিজের শাশুড়িকে দেখতে এসেছে। বন্ধুরা, তার আসার পরই মিষ্টি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার বৌদির সঙ্গে সে খুবই একাত্ম ছিল। বৌদিকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। অর্ঘ্য তখন তার মায়ের পায়ের কাছে বসেছিল। অনন্যা এসে তার পাশে বসে পড়ে। তখন অর্ঘ্য, মিষ্টি আর অনন্যা এই 3 জনই ফুপিয়ে কাঁদতে থাকে। আত্মীয়দের কয়েকজন এগিয়ে আসে, অনন্যাকে তুলে বসায়, মিষ্টিকে সামলায় আর অর্ঘ্যকে সাহস দেয়। এরপর আবার অর্ঘ্য তার মায়ের সৎকার করতে সেই একই জায়গায় চলে যায় যেখানে সে তার বাবার সৎকার করেছিল। তবে এবার সে পুরোহিতকে বলে দেয়, পুরোহিত মশাই, আমাদের বাড়িতে এখন বিয়ের প্রস্তুতি ছিল। বিয়ে হয়ে গেলে আমি পরে এসে অস্থি নিয়ে যাব। পুরোহিত বলে, বাবা ঠিক আছে, তুমি যাও, তোমার কাজ মিটে নিক, তারপর তুমি এসে এখান থেকে অস্থি নিয়ে যেও। অনেক সময় এমন হয়, যখন বাড়িতে বিয়ের কোনো বিষয় থাকে তখন সৎকার করার পর সমস্ত রীতিনীতি আসন্ন অনুষ্ঠানের আগেই সম্পন্ন করে দেওয়া হয়। অর্ঘ্য বাড়ি ফিরে আসে। সব আত্মীয় স্বজনরা যারা এতক্ষণ বাড়িতে ছিল তারা একে একে চলে যেতে থাকে। তখন অনন্যা বলে, অর্ঘ্য, মিষ্টির বিয়েটা তাহলে কি হবে? তুমি কি বিয়েটা পিছিয়ে দিতে চাইছো, না তখনই করবে যেই সময় ধার্য করা হয়েছে? কি ভাবছো? অর্ঘ্য বলে, যদি আমি এখন বিয়ে পিছিয়ে দিই তাহলে হয়তো এরপরে বিয়েটা তুলতে পারবো না। আমি একা আছি বাড়িতে, সব কিছু কীভাবে সামলাবো বুঝতে পারছি না। অনন্যা তখন জিজ্ঞেস করে, তাহলে কি তুমি কি ভাবছো, আমাকে একটু খুলে বলো। অর্ঘ্য বলে, ভাবছি এই ফাঁকে বিয়েটা সেরে ফেলি,
কারণ দেখো মা তো আর নেই, এখন সব কিছু আমাকে একাই সামলাতে হবে। আমি জানি পরে সমস্যা হবে, কারণ বিয়ের অনুষ্ঠানের হল ক্যাটারার সব কিছু বুক হয়ে গেছে, সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এই অবস্থায় যদি বিয়ে পিছিয়ে দিই তাহলে একটা বড় সমস্যা হতে পারে। অর্ঘ্য বলতে থাকে, যদি তুমি মিষ্টির বিয়ের সময় পর্যন্ত একটু সাহায্য করো তাহলে আমাদের অনেক উপকার হবে, কারণ এখন মা নেই, মিষ্টির সঙ্গে একজন মহিলা থাকা দরকার। তুমি বুদ্ধিমতী, তোমার আর মিষ্টির খুব ভালো সম্পর্ক, তুমি যদি এইটুকুনি আমাদের জন্য করে দিতে পারো তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। এই কথা শুনে অনন্যা দ্বিধায় পড়ে যায়। সে কিভাবে অর্ঘ্যকে বোঝাবে যে তার দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, সে আর এখানে থাকতে পারবে না। তবুও সে বলে, ঠিক আছে, আমি কাল থেকে আসব। কিন্তু সন্ধ্যাবেলা যখন অনন্যা বেরোতে যায় তখন মিষ্টি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলে, বৌদি তুমি এখান থেকে যেও না, আমি একা হয়ে যাব, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, দেখো না মাও তো আমাকে ছেড়ে চলে গেল, আজকের রাতটা অন্তত থেকে যাও, দেখো না বাড়িতে কি অদ্ভুত শোকের পরিবেশ তৈরি হয়েছে, এই সময়ে তোমার চলে যাওয়া একদম ঠিক হবে না, এখানে তোমার দরকার। অনন্যা বলে, ঠিক আছে। সেই ভেবে সে থমকে যায়। আর পরদিন থেকে তারা তিনজন, অর্ঘ্য, অনন্যা আর মিষ্টি, মায়ের মৃত্যুর শোক ভুলে বিয়ের প্রস্তুতিতে লেগে পড়ে। ছোট ছোট অনেক জিনিস এখনও কেনা বাকি ছিল, তারা সেগুলো কেনাকাটা শুরু করে। অর্ঘ্য আর অনন্যা দুজনে কোনো রকম মনোমালিন্য ছাড়াই কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করতে থাকে। বন্ধুরা, সব কেনাকাটা সেরে তারা সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। রাতে অনন্যা আর মিষ্টি একসঙ্গে ঘুমাচ্ছিল। তখন মিষ্টি বলে, বৌদি আপনি তো আমাদের বাড়ি ছেড়ে চলে গেছেন, কিন্তু দেখো দাদা তো দ্বিতীয় বিয়ের জন্য রাজি হচ্ছে না। উনি বলেন, যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম সে যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে আমি আর কিছুতেই দ্বিতীয় বিয়ে করব না, আমি সারা জীবন এভাবেই কাটাবো। কিন্তু বৌদি তুমি বলো না, আমি বাড়ি থেকে চলে গেলে বিয়ে হয়ে যাওয়ার পর দাদা একা একা কিভাবে থাকবে? তারপর অনন্যা যা বলে তা শুনে মিষ্টি হতবাক হয়ে যায়, মন খারাপ করে চুপচাপ বসে পড়ে। অনন্যা বলে, মিষ্টি এখান থেকে যাওয়ার 1 বছরের মধ্যেই আমার বাবা মা আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন, তখন তারা একজন ছেলেকে দেখে আমার বিয়ে দিয়ে দেন। মিষ্টি আমার বিয়ে হয়ে গেছে। একথা শুনে মিষ্টি জিজ্ঞেস করে, তাহলে উনি আপনাকে এখানে আসতে দেন কিভাবে? তারা কিছু বলেন না? অনন্যা বলে, মিষ্টি কি বলবো তোমায়, যার ভাগ্য ভগবান নষ্ট করেছেন তাকে কেউ গড়তে পারে না। আমার মা বাবা যে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন সে চাকরি ভালো করে, কিন্তু মানুষটা মোটেও ভালো না, আমার কোনো সম্মান করে না, আমার কোনো কদর করে না, তার কাছে আমার কোনো অস্তিত্বও নেই, তার পরিবারও আমাকে আপন করতে পারে না, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, মারধরও করে। বিয়ের 3 বছর কেটে গেছে, তবুও আমরা 3 দিনও শান্তিতে সংসার করতে পারিনি। মিষ্টি অবাক হয়ে বলে, বৌদি অর্ঘ্য দাদাকে মা বাবা খুব ভালোবাসতেন, ওনার পড়াশোনার মন ছিল না, সেই কারণে টাকার বিনিময়ে একটি কলেজ থেকে ডিগ্রি দিয়ে দেন। দাদার কোনো দোষ ছিল না, উনি তো ইচ্ছে করে এই সমস্ত করেনি, ইচ্ছে করে তোমাকে ঠকায়নি, উনি তোমাকে খুব ভালোবাসতেন, এখনও ভালোবাসেন। আমার খুব খারাপ লাগছে তোমার দ্বিতীয় বিয়েটাও ভালো হয়নি। অনন্যা বলে, এই জন্যই তো মিষ্টি, যার ভাগ্য ভেঙে যায়, যার ভাগ্যে একবার সুখ হয় না তার ভাগ্যে হয়তো দ্বিতীয়বারও সুখ জোটে না। প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হলো, তারপর সব থেকে খারাপ হলো আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম, তারপর আমার বিয়ে হলো ভিকির সঙ্গে, আর তার সঙ্গে বিয়ে হওয়ার পর আমার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, বৌদি আমি আসলে তোমাকে অনুরোধ করতে চাইছিলাম আবারও তুমি দাদাকে ক্ষমা করে দিয়ে তার কাছে ফিরে আসো, কিন্তু এখন তো তার কোনো উপায় দেখছি না। অনন্যা বলে, ভিকি খুব খারাপ স্বভাবের লোক,
আমার কোনো তোয়াক্কা করে না। আমি যা উপার্জন করি তাতেও নিজের অধিকার দেখায়। সব মিলিয়ে আমার জীবন একদম ভেঙে পড়েছে। রাত অনেকটা হয়ে গিয়েছিল। তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলছিল। তারপর আস্তে আস্তে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবার বিয়ের প্রস্তুতি শুরু হয়। বন্ধুরা, বিয়ের দিন এসে যায়। সব আয়োজন জমকালোভাবে তৈরি করা হয়। খাওয়ার দাওয়ার সাজগোজ সব কিছু নিখুঁতভাবে হয়। অনন্যা নিজে 2-2.5 লাখ টাকা অর্ঘ্যকে সাহায্য করেছিল। অনন্যা বলে, এই টাকা তোমার গিফট হিসেবে ধরো। তোমার বোনকে আমি নিজের বন্ধু হিসেবে মনে করি, তাই আমার বন্ধুর বিয়েতে আমি এই গিফট দিলাম। তোমার বোনের বিয়েতে কোনো ত্রুটি করো না। তারা দুজনেই এক অভিভাবকের মতো দায়িত্ব নিয়ে মিষ্টির বিয়ে দেয়। কিন্তু বিয়ের পরদিন সকালে যা ঘটে তা ভয়ানক। অনন্যার দ্বিতীয় স্বামী ভিকি সকালে এসে হাজির হয় অর্ঘ্যের বাড়িতে। সেখানেই অনন্যাকে বাজে কথা বলতে শুরু করে। সে বলে, তুই এখানে আনন্দে মেতে আছিস, পার্টি করছিস। তুই তো বলেছিলিস কারোর মৃত্যু হয়েছে, এখানে তো দেখছি বিয়ের অনুষ্ঠান চলছে। অর্ঘ্য কিছুই বুঝতে পারছিল না। তখন মিষ্টি বলে, দাদা, বৌদির দ্বিতীয় বিয়ে হয়ে গেছে 1 বছর আগে। এই লোকটি তার স্বামী, এর নাম ভিকি। ভীষণ খারাপ মানুষ, বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে। আর আজও দেখো ওর সঙ্গে কেমনভাবে ঝগড়া করছে, কেমনভাবে সকলের সামনে ওকে অপমান করছে। অর্ঘ্য স্তব্ধ হয়ে থাকে। অনন্যা তখন ভিকিকে বলে, আমি কোনো মিথ্যে বলিনি, এখানে সত্যি ওদের মা মারা গেছেন। তুমি চাইলে যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু ভিকি খুব রাগী ছিল। সে আরও রেগে গিয়ে অনন্যার দিকে এগিয়ে যায় আর বলে, তুই আমাকে জবাব দিচ্ছিস? আমি যা চোখে দেখেছি সেটা মিথ্যে? সে অনন্যাকে মারার জন্য হাত তোলে। ঠিক তখনই অর্ঘ্য ওর হাত ধরে ফেলে। অর্ঘ্য শান্তভাবে বলে, ভাই, আমি জানতাম না ওর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমি যদি একবারও জানতাম তাহলে ওকে কখনোই এখানে রাখতাম না। কিন্তু তুমি যদি এখন ওকে মারতে চাও তা আমি হতে দিতে পারবো না। আমার চোখের সামনে তুমি এখন কিচ্ছু করতে পারবে না, সেটা আমি সহ্য করতে পারবো না। বাড়ির দরজায় এখনও বরযাত্রী দাঁড়িয়ে আছে। 2 ঘন্টা পর আমার বোন মিষ্টির বিদায় হয়ে যাবে। এই ঘরে ঠিক কি কি চলছে সেটা ও জানে, আর মিষ্টিও জানে। দেখো, অনেক অনুষ্ঠান আছে, অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমি করতে পারবো না। তুমি শুধু 2 ঘন্টা এখানে অপেক্ষা করো, তারপর তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যেও। আমার বোনটা নিজের শ্বশুর বাড়িতে চলে যাক। দেখো, ও তোমার স্ত্রী, তোমার ওর উপরে সম্পূর্ণ অধিকার আছে। তুমি বাড়িতে গিয়ে তো ওর সঙ্গে যা ইচ্ছা তাই করো, কিন্তু এখানে কিছু করো না। আমি কখনো আজ পর্যন্ত ওর সঙ্গে তুই তুকারি পর্যন্ত করিনি। তুমি যদি ওকে মারো তাহলে আমার খুব কষ্ট হবে, আমার খুব যন্ত্রণা হবে। এই জন্যেই ভাই, আমি তোমার সামনে হাত জোর করে অনুরোধ করছি, এই বিষয়টা তোমরা নিজের ঘরে গিয়ে মেটাও। এছাড়াও দেখো, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি দয়া করে ওকে কিছু বলো না। বন্ধুরা, এরপর ভিকি বলে, আমি 1 মিনিটও ওকে এখানে থাকতে দেব না। তুই চল এখান থেকে তাড়াতাড়ি। এমনটা বলে সে অনন্যার হাত ধরে টানতে শুরু করে। অনন্যা শক্তভাবে এক জায়গায় দাঁড়িয়েছিল। এটা দেখে ভিকি তার দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে যেতে চাইলে চলো, আর না যেতে চাইলে তাও জানিয়ে দাও। এ কথায় অনন্যার রাগ ফেটে পড়ে। সে বলে, হ্যাঁ, আমি যাচ্ছি না। আমি তোমার সঙ্গে আর ওখানে যাব না। তোমার যা করার করে নিতে পারো। তোমার মধ্যে 1 ফোঁটাও মানবতা নেই। শুধু আধিপত্য দেখানোর চেষ্টা করো, শুধু তুমি আমার উপরে অত্যাচার করার চেষ্টা করো। আমি তোমার কাছে আর দ্বিতীয়বার যাব না। বন্ধুরা, এরপর ভিকি আরও ক্ষেপে যায়। সে বলে, তোমার যদি মনে হয় আমার মধ্যে মানবতা নেই তাহলে যাও, আরেকটা মানুষ খুঁজে নাও। তখন অনন্যা দৃঢ় গলায় বলে, আমার আর কোথাও যেতে হবে না। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি সব থেকে ভালো মানুষের পাশেই দাঁড়িয়ে আছি।
বন্ধুরা, অনন্যা তখন অর্ঘ্যের দিকে ইশারা করে এবং তার হাত চেপে ধরে। বিকি রাগে চিৎকার করে ওঠে, তুই আমার সামনে এই সব সাহস দেখাচ্ছিস? অনন্যা শান্ত গলায় বলে, তুমি যা করার করো, কিন্তু আমি আর তোমার সঙ্গে যাব না। আমি দুনিয়ায় যে কোনো জায়গায় যেতে পারবো, কিন্তু তোমার সঙ্গে যেতে পারবো না, তোমার কাছে থাকতে পারবো না। তোমার অত্যাচার অনেক হয়েছে, এখন চুপচাপ এখান থেকে চলে যাও, ওটাই তোমার জন্য ভালো হবে। বন্ধুরা, এরপর ভিকি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মিষ্টির বিদায়ের সময় চলে আসে। মায়ের অভাব মিষ্টির মনে এমনভাবে ভর করে যে সে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন অর্ঘ্য গিয়ে ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অর্ঘ্যর বুকের সঙ্গে লেগে কাঁদতে কাঁদতে সে বিদায় নেয়। বন্ধুরা, তিনজন অর্ঘ্য, অনন্যা আর মিষ্টি একসঙ্গে জড়িয়ে কান্নাকাটি করতে থাকে। আত্মীয় স্বজন আসে, বরযাত্রীর লোকেরাও আসে। তারপর মিষ্টির শ্বশুরমশাই এসে অর্ঘ্যকে বলে, কেঁদো না বাবা, যখন তার মন খারাপ হবে তখন আবার তোমার কাছে পাঠিয়ে দেব। 2-4 দিন থেকে আবার তার বাড়িতে ফিরে যাবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বোনকে আমরা আমাদের মেয়ের মতো রাখবো। বন্ধুরা, কাঁদতে কাঁদতে মিষ্টি তার ভাই অর্ঘ্য আর অনন্যার হাত একসঙ্গে জড়ো করে দেয়। সে তার বৌদিকে অনুরোধ করে, বলে, বৌদি দয়া করে আমার ভাইকে ছেড়ে যেও না, আমার ভাই খুব কষ্ট পাবে। সে তো তোমাকেই সারা জীবন ভালোবেসেছে, সহজ সরল একটা মানুষ। বন্ধুরা, পরদিন সবাই চলে যায়। অনন্যা তখন বলে, আমি কি করব, আমাকে তো যেতেই হবে। কিন্তু যাওয়ার আগে সে আবার অর্ঘ্যের হাত ধরে ফেলে। তখন অর্ঘ্য বলে, যদি যাচ্ছ তো যাও, কিন্তু এবার যেন তাড়াতাড়ি ফিরে এসো, আমার মৃত্যুর সময় এসো। এখন আর এই বাড়িতে কেউ নেই, আমি একা পড়ে গেছি, জীবনের প্রতি আমার কোনো আগ্রহ নেই, শুধু তুমিই আছো যে সুখে দুঃখে বারবার ফিরে এসেছো। তাই এবার যদি চলে যাও তাহলে অন্তত শেষবারের মতো আমার মৃত্যুর সময় এসো। বন্ধুরা, তখন অনন্যা ওকে জড়িয়ে ধরে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। অর্ঘ্য বলে, সব দোষ তোমার নয়, আমারও কিছু দোষ ছিল, আর কিছু দোষ ছিল আমাদের কপালের। বন্ধুরা, এরপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, একজন স্বামী স্ত্রীর মতো আবার নতুন করে জীবন শুরু করে। 3 দিন পরে মিষ্টি আবার ফিরে আসে। তারপর অর্ঘ্য আর অনন্যা মায়ের অস্থি নিয়ে সেই অস্থি বিসর্জন দেয়। বন্ধুরা, আজ এই ঘটনার প্রায় 12 বছর কেটে গেছে। অর্ঘ্য আর অনন্যা 2 সন্তান হয়েছে, মিষ্টিরও 2 সন্তান হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা কি মনে করেন অনন্যার অর্ঘ্যকে ছেড়ে চলে যাওয়া কি ঠিক হয়েছিল, নাকি তার সঙ্গে থেকে তার জীবনটা শুধরে দেওয়ার চেষ্টা করা উচিত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এমনই নিত্য নতুন কাহিনীর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।